আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের রসায়ন বিজ্ঞানের অধ্যায় চতুর্থ অধ্যায়ের এমসিকিউ পরীক্ষা নিয়েছিলাম। আজকে সেটার সমাধান দিচ্ছি, খেয়াল করো। আর কয়টা হয় একটু মিলিয়ে নিয়ে সবাই। আর আগামী দিন থেকে তোমাদের অধ্যায় ভিত্তিক যে শিট দিয়েছিলাম তোমাদের, সেই শিট থেকে ক্রিয়েটিভ কোশ্চেনগুলো সলভ প্র্যাকটিস করাবো। তাই এই জন্য শিটগুলো রেডি রাখবে আগামী দিন থেকে। ওকে, তাহলে খেয়াল করো। 1 নম্বর ক্রিয়েটিভ কোশ্চেন, কোন মৌল রঙিন যৌগ তৈরি করে? রঙিন যৌগ তৈরি করে কারা? যারা মূলত ডিবলক মৌল। ডিবলক মৌলগুলো রঙিন যৌগ তৈরি করে। তার মানে এখানে ডিবলক মৌল হলো আয়রন Fe। কারণ 3 থেকে 11 পর্যন্ত যে মৌলগুলো আছে সেগুলো হলো গিয়ে ডিবলক মৌল। তাহলে 1 নাম্বারটা হলো আয়রন Fe। ক্যালসিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাসের শক্তি স্তর কয়টি? ক্যালসিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে পাবে 2, 8, 8, 2। তার মানে 4টা শক্তি স্তর আছে। ক্যালসিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে পাবে 2, 8, 8, 2। তার মানে 4টা শক্তি স্তর আছে। নিচের কোনটি মিথ্যা ধাতু? মিথ্যা ধাতু তো বুঝতে পারো, পর্যায় সারণী 1 নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হয় ক্ষার ধাতু, 2 নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হয় মিথ্যা ধাতু। তাহলে 2 নম্বর গ্রুপের মৌলগুলো কি ছিল? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, ফ্রান্সিয়াম মানে এসআর, স্ট্রনশিয়াম। পর্যায় সারণীর পর যেটা বলেছে, পর্যায় সারণীর 3 নং গ্রুপে কয়টি মৌল আছে? পর্যায় সারণীর 3 নম্বর গ্রুপে খেয়াল করো, যে অ্যান্থানাইট এবং অক্টেনের সিরিজের যে 16, 16, 32টা, এটা কিন্তু এই গ্রুপের মৌলগুলো আছে। মানে পর্যায় সারণীর 3 নং গ্রুপের মৌলগুলো, 3 নম্বর গ্রুপে মোট কয়টা মৌল আছে? 32টা মৌল আছে। কারণ ওই নিচে আছে 30টা আর উপরে আছে 2টা। তাহলে পর্যায় সারণীর 3 নং গ্রুপের মৌল আছে 32টি। কোনটির ইলেকট্রন আসক্তি কম? সাধারণত আমরা জানি আকার যার ছোট তার ইলেকট্রন আসক্তি কম। আকার যার ছোট তার ইলেকট্রন আসক্তি কম, আয়নীকরণ আকার যার ছোট তার আয়নীকরণ শক্তি বেশি, ইলেকট্রন আসক্তি বেশি, তড়িৎচিহ্নতা বেশি। অর্থাৎ আকারের সাথে এগুলোর বিপরীত সম্পর্ক। তাহলে খেয়াল করো কোনটির ইলেকট্রন আসক্তি কম। এখানে ম্যাগনেসিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার সবগুলোই কিন্তু 3 নম্বর পর্যায়ের মৌল। কিন্তু 3 নম্বর পর্যায়ের মৌলের ভিতরে ম্যাগনেসিয়াম সর্ববামে। আমরা জানি একই পর্যায়ের বাম দিকের মৌলটার আকার কি হয়? বড় হয়। আর যার আকার বড় তার আয়নীকরণ শক্তি কম, কারণ আকারের সাথে আয়নীকরণ শক্তির কি বিপরীত সম্পর্ক। তার মানে আয়নীকরণ শক্তি কম কার? ম্যাগনেসিয়ামের। কারণ এই 4টা মৌল সবগুলোই 3 নম্বর পর্যায়ের মৌল, এবং 3 নম্বর পর্যায়ের ভিতরে ম্যাগনেসিয়াম সবার বামে, বাম দিকের আকারটা বড় হয়। আর আকার বড় হলে আয়নীকরণ শক্তি কম হয়। এই জন্য 5 নম্বর হবে ম্যাগনেসিয়াম। কোনটির আয়নীকরণ শক্তি বেশি? একই কথা, আয়নীকরণ শক্তি বেশি। তার মানে আকার আমাকে দেখতে হবে। পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। খেয়াল করো, পটাশিয়াম 4র্থ পর্যায়ের মৌল, সোডিয়াম 3য় পর্যায়ের মৌল, ক্যালসিয়াম 4র্থ পর্যায়ের মৌল, ম্যাগনেসিয়াম 3য় পর্যায়ের মৌল। তার মানে আয়নীকরণ শক্তি বেশি মানে কি? যার আকার ছোট। তাহলে পটাশিয়াম আর ক্যালসিয়াম হবে না, কারণ এদের আকার 4টা করে, এটা বড়। সোডিয়াম আর ম্যাগনেসিয়াম দুইটারই 3টে শক্তিস্তর, কারণ এটা 3য় পর্যায়ের মৌল। 3য় পর্যায়ের মৌল হওয়ার পরও সোডিয়ামের হলো বাম দিকে, ম্যাগনেসিয়াম হলো ডান দিকে। অর্থাৎ সোডিয়াম হলো 1 নম্বর গ্রুপের, ম্যাগনেসিয়াম হলো 2 নম্বর গ্রুপের। তাহলে ম্যাগনেসিয়াম 2 নম্বর গ্রুপের ডান দিকে। আর ডান দিকে গেলে আকার ছোট হয়, আর আকার ছোট হলে আয়নীকরণ শক্তি কি বেশি। তার মানে 6 নম্বর হবে কি? ম্যাগনেসিয়াম। এরপরে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ কম? পারমাণবিক ব্যাসার্ধ এখানে দেওয়া আছে ক্লোরিন, সিলিকন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম। খেয়াল করো সবগুলোরই কিন্তু 3য় পর্যায়ের মৌল। ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ক্লোরিন সবগুলো 3য় পর্যায়ের মৌল। 3য় পর্যায়ের মৌল একই পর্যায়ের হওয়ার কারণে ডান দিকে গেলে আকার হ্রাস পায়। তার মানে ক্লোরিন হলো গিয়ে 17 নম্বর গ্রুপে সর্ববামে অবস্থিত, যার কারণে ক্লোরিনের আকার সবচেয়ে ছোট। তার মানে ক্লোরিন। অভিজাত ধাতু কোনটা? কপার, সিলভার, গোল্ড এগুলোকে অভিজাত ধাতু বলা হয়। তাহলে এখানে গোল্ড AU, অরাম। নিষ্ক্রিয় মৌল কোনটি? নিষ্ক্রিয় মৌল তো বুঝতেই পারো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন আর অর্গানেশন। এই 7টা হলো নিষ্ক্রিয় মৌল বা 18 নম্বর গ্রুপের মৌল। এক্সি মানে জেনন। তাহলে তোমাকে এটা মনে রাখতে হবে, 17 নম্বর গ্রুপের 18 নম্বর গ্রুপের মৌলগুলো কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তাহলে এই জেনন হলো নিষ্ক্রিয় মৌল। সালফারের সাথে কোনটির ধর্মের মিল আছে? আমরা জানি কি একই গ্রুপের মৌলগুলোর রাসায়নিক ধর্মের মিল থাকে। তাহলে এখানে একই গ্রুপের মৌল আছে কি? সালফার হলো গিয়ে 16 নম্বর গ্রুপের মৌল, আর অক্সিজেনও 16 নম্বর গ্রুপের মৌল। তার মানে সালফারের সাথে অক্সিজেনের ধর্ম মিল আছে, কারণ সালফারের শেষ শক্তি স্তরে 6টা ইলেকট্রন, অক্সিজেনের শেষ শক্তি স্তরে 6টা ইলেকট্রন। সালফারের সাথে অক্সিজেনের ধর্মের মিল মানে একই গ্রুপের মৌলগুলো রাসায়নিক ধর্মের মিল থাকে। IUPAC তো জানো, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এর কর্তৃক স্বীকৃত মৌলের সংখ্যা কতটি? আমরা জানি মোট মৌল কয়টা? 118টি স্বীকৃত মৌল।
ক্যালসিয়াম 2+ এর ইলেকট্রন বিন্যাস কোনটির? খেয়াল রাখবে ক্যালসিয়াম 2+ সাধারণত ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করার পরে লাস্টে পাবে কি 4s2, 3d হবে না, এখানে 4s2। তাহলে 4s2 হলে ক্যালসিয়াম 2+ মানে কি দুইটা ইলেকট্রন ছেড়ে দিল, তাহলে 4s2 থেকে দুইটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হবে কত? 18, কারণ ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 20। ক্যালসিয়াম যদি দুইটা ইলেকট্রন ছেড়ে দেয় হবে কত? 18। তাহলে কার মিলবে 18? পটাশিয়াম হলো 19, এটার সাথে মিলবে না। স্ক্যান্ডিয়াম 21, এটা মিলবে না। আর্গন কত? 18। তাহলে এইটা বলা হচ্ছে যে ক্যালসিয়ামের সাথে ইলেকট্রন বিন্যাস কোনটার মিল হবে। তাহলে ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ছেড়ে দিলে হবে 18, আর আর্গনেরও পারমাণবিক সংখ্যা কত? 18, এই জন্য আর্গনের সাথে মিলে যাবে। অবস্থানান্তর মৌল কোনটি? আমরা জানি দ্বিমূলক মৌল হওয়ার পর অবস্থানান্তর মৌল কি? যেগুলো শেষ ইলেকট্রন বিন্যাস করার পরে স্থিতিশীল আয়ন গঠন করে। ডি অরবিটালে যদি অসম্পূর্ণ ইলেকট্রন থাকে, মানে অসম্পূর্ণ ইলেকট্রন 10টা ইলেকট্রন যদি না থাকে তাহলে সেগুলোকে বলা হয় কি? অবস্থানান্তর মৌল। এখানে কপার আয়রন হলো গিয়ে কি? অবস্থানান্তর মৌল। প্রথমত কথা হলো ক্যালসিয়াম তো হবেই না, স্ক্যান্ডিয়ামের ডি অরবিটালে কোনো ইলেকট্রনই থাকে না, আর জিঙ্কের ডি অরবিটালে 10টা ইলেকট্রন থাকে। ইলেকট্রন বিন্যাস করে দেখবে জিঙ্কের 10টা ইলেকট্রন থাকে, আর আয়রনের ডি অরবিটালে ইলেকট্রন থাকে কয়টা? 5টা 6টা থাকে। যদি 3টা ছেড়ে দেয় তাহলে হয়ে যাবে কত? 4টা। তাহলে স্থিতিশীল আয়ন গঠন করার পরে ডি অরবিটাল যদি অপূর্ণ থাকে, মানে হলো 10টা ছাড়া যে কোনো সংখ্যা থাকে, তাহলে সেগুলো অবস্থানান্তর মৌল। এখানে আয়রন অবস্থানান্তর মৌল। কোনটির তড়িৎ ঋণাত্মকতা বেশি? তার মানে আকার যার ছোট তার তড়িৎ ঋণাত্মকতা বেশি। ফ্লোরিন, সালফার, অক্সিজেন, নাইট্রোজেন এরা সবাই হলো গিয়ে তৃতীয় পর্যায়ের মৌল। ফ্লোরিন, সালফার, অক্সিজেন, নাইট্রোজেন। আচ্ছা, ফ্লোরিন, সালফার, অক্সিজেন, নাইট্রোজেন, এখানে ফ্লোরিন হলো দ্বিতীয় পর্যায়ের মৌল, সালফার তৃতীয় পর্যায়ের মৌল, অক্সিজেন দ্বিতীয় পর্যায়ের মৌল। তাহলে সালফার হবেই না। ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন এই এটা হলো গিয়ে দ্বিতীয় পর্যায়ের মৌল। দ্বিতীয় পর্যায়ের মৌল হওয়ার পরে এরপর তোমাকে যেটা দেখতে হবে যে এর ভিতরে কে সর্বদামে, যার আকার ছোট তারই তো তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। তাহলে ফ্লোরিন হলে সর্বদানে, যার কারণে ফ্লোরিনের আকার সবচেয়ে ছোট। আকার ছোট মানে কি তড়িৎ ঋণাত্মকতা বেশি। কোনটির আকার সবচেয়ে বড়? এখানে আয়নের কথা বলেছে, দেখো সোডিয়াম আয়ন। আকার বড় বলছে, সোডিয়ামের 3টে শক্তি স্তর 2, 8, 1, কিন্তু সোডিয়াম প্লাস যদি বলো তাহলে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে হবে 2টা, 2 আর 8, মানে এটা শক্তি স্তর 2টা, একটা কম। ম্যাগনেসিয়াম 2+ যদি বলো, ম্যাগনেসিয়ামের 3টে শক্তি স্তর ঠিকই, কিন্তু ম্যাগনেসিয়াম যদি 2টা ছেড়ে দেয় তাহলে শক্তি স্তর হবে কত? 2টা। তার মানে সোডিয়ামেরও আয়নেরও শক্তি স্তর 2টা, ম্যাগনেসিয়াম আয়নের শক্তি স্তর 2টা। অ্যালুমিনিয়ামের 3টে শক্তি স্তর হলো 3টা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে শক্তি স্তর হবে কি? 2 আর 8। তার মানে এই সোডিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, অ্যালুমিনিয়াম আয়ন সবারই শক্তি স্তর কয়টা? 2টা। শুধু সোডিয়াম পরমাণু শক্তি স্তর 3টা, আর যার শক্তি স্তর বেশি তার আকার বড়, এজন্য সোডিয়ামের আকার বড়। কোনটি চতুর্থ পর্যায়ের মৌল? এটা তো ইলেকট্রন বিন্যাস করে বুঝতে পারো। ম্যাগনেসিয়াম তৃতীয় পর্যায়ের মৌল, ক্লোরিন তৃতীয় পর্যায়ের মৌল, স্ট্রোনশিয়াম পঞ্চম পর্যায়ের মৌল, ক্লোমিয়াম হলো চতুর্থ পর্যায়ের মৌল। অষ্টক তত্ত্বের প্রবক্তাকে? জন নিউল্যান্ড। এই ইলেকট্রন বিন্যাস হতে এখানে দেখো, এখানে এটা জেনন যদি বোঝানো হয়, আমরা জানি হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, নিয়নের পারমাণবিক সংখ্যা হলো কত? 10, হিলিয়াম, নিয়ন, আর্গন কত? 18, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন হলো গিয়ে তোমার 36, জিনন হলো 54। এখানে পারমাণবিক সংখ্যা যোগ করে দেখো 54 হয় কিনা। এখানে হয় 2, 2, 4, 6, 4, 10, 2, 12, 6, 18, 8, 10, 28, 8, 2, 30, 36। তার মানে 36 হলো গিয়ে কার? ক্রিপ্টনের। আর জেননের হলো এক্স, মানে জেনন হলো 54, তার মানে 1 নাম্বারটা ঠিক না। যৌথ স্তরে 8টা ইলেকট্রন আছে, কারণ সর্বশেষ শক্তি স্তরে যতটা ইলেকট্রন সেটা তো যৌথ স্তর ইলেকট্রন বলা হয়। তাহলে 6 এর 2, 8, এটা ঠিক আছে। মৌলটির গ্রুপে 7টি মৌল আছে, অর্থাৎ এটা ক্রিপ্টন। ক্রিপ্টন হলো নিষ্ক্রিয় মৌল, আর নিষ্ক্রিয় মৌলর গ্রুপ হলো 18, আর 18 নম্বর গ্রুপে 7টা মৌল আছে, এটা জানো। তার মানে 2 আর 3। কোনটির ধাতব ধর্ম বেশি? আমরা জানি ধাতব ধর্ম বেশি কার? যার আকার বড় তার ধাতব ধর্ম বেশি। এখানে লিথিয়াম এর 1-2টা মাত্র শক্তি স্তর, এটা হবে না। অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম সবাই তৃতীয় পর্যায়ের মৌল, সবাই 3টে করে শক্তি স্তর আছে। কিন্তু তৃতীয় পর্যায়ের মৌল হলো সোডিয়াম, হলো বাম দিকের মৌল, তার মানে সোডিয়ামের আকার সবচেয়ে বড়, আর যার আকার বড় তার ধাতব ধর্ম বেশি। শুধু ধাতব ধর্মটা আকারের উল্টোটা, বাকিগুলো বিপরীত। আকার যার বেশি, তড়িৎ ঋণাত্মকতা কম, ইলেকট্রন আসক্তি কম, আয়নীকরণ শক্তি কম। শুধু ধাতব ধর্মের ক্ষেত্রে সম্পর্কটা সমান, আকার বড় ধাতব ধর্ম বেশি, আকার ছোট ধাতব ধর্ম কম।
অবস্থান্তর মৌলগুলো কি নিজস্ব বর্ণ আছে, আয়নিক যৌগ গঠন করে, যেহেতু ধাতু এরা আয়নিক যৌগ গঠন করে পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। এটা তিনটাই ঠিক, এটা অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য। পর্যায় সারণীর ডান দিকে গেলে কমে, পর্যায় সারণীর ডান দিকে যত যাবে আকার কমে যাবে, তার মানে পারমাণবিক ব্যাসার্ধ কমবে, এটা ঠিক। পারমাণবিক ব্যাসার্ধ কমবে, কিন্তু বলেছিলাম ধাতব ধর্মের সাথে সম্পর্ক কি, আকারের সাথে সমান সম্পর্ক। আকার কমা মানে ধাতব ধর্ম কম, তার মানে এখানে ধাতব ধর্ম ডান দিকে গেলে কমে, এটাও ঠিক। ইলেকট্রন আসক্তি কমে না, আকার কমে গেলে ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি এদের সাথে সম্পর্ক কি, বিপরীত। তার মানে ডান দিকে গেলে আকার যখন কমে ধাতব ধর্মও কমে, কিন্তু বাকিগুলো কি বাড়বে, তার মানে 1 আর 2। এই ইলেকট্রন বিন্যাসের এই নিয়ম মেনে চলে, অর্থাৎ এই নিয়মটা মানে হলো এখানে এস অরবিটালে তো ইলেকট্রন 2টা আর ডিতে এখানে ব্যতিক্রম যে নিয়মটা হলো যে এস অরবিটালে এটা একটা ইলেকট্রন দিয়ে ডি অরবিটালকে পরিপূর্ণ করেছে, অর্থাৎ যেমন কপারের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করেছো ডি অরবিটালে 4 বা 9 হয় না হলে এস থেকে একটা নিয়ে 5 বা 10 বানাই দিতে হয়, এটা তাই বোঝাচ্ছে এস এ একটা কমে গিয়ে ডিতে 10টা পূর্ণ হয়েছে এরকমের। তাহলে কপার আর ক্রোমিয়ামের এই ঘটনাটা হয়, কপার আর ক্রোমিয়ামের এই নিয়মটা পালিত হয়, কপার আর ক্রোমিয়াম। সিলভারের ক্ষেত্রে পালিত হয় না, কারণ সিলভার 47 করে দিই এরকম পালিত হয় না। ধরেন 2 আর 3। 2, 8, 14 ইলেকট্রন বিন্যাস কোনটি, 2, 8, 14, তার মানে এখানে 2, 8, 14 যদি বলো তার মানে হলো কয়টা ইলেকট্রন, 8 আর 2 10, 10 আর 14 24। তাহলে আয়রন আছে, আয়রনের পারমাণবিক সংখ্যা হলো 26, আয়রন 26 থেকে 2টা যদি ছেড়ে দেয় 2 প্লাস, তাহলে 24 হবে, তার মানে আয়রন। কপার 2 প্লাস হলে হবে না, কপারের পারমাণবিক সংখ্যা হলো 29, 2টা ছেড়ে দিলে হবে কত, 27, এখানে যোগ করলে 27টি ইলেকট্রন হয় না। ম্যাগনেসিয়াম 2 প্লাস, ম্যাগনেসিয়াম 2টা ছেড়ে দিলে হবে কত, 10, এখানে তো অনেক বেশি। ক্রোমিয়াম হলো কত, 24, ক্রোমিয়াম 24 থেকে যদি 3টা ছেড়ে দেয় 21, এখানে তো 26, তাই এই হিসাবে আয়রন। পর্যায় সারণীর সবশেষ মৌল কোনটি, আমরা জানো সবশেষ মৌলকে অর্গানিসান। পর্যায় সারণীর যে 118 নম্বর মৌলটা অর্গানিসান, ওজি, অর্গানিসান। পর্যায় সারণীর মূল ভিত্তি কি, পর্যায় সারণীর মূল ভিত্তি হলো মূলত ইলেকট্রন বিন্যাস। এখন মিলিয়ে দেখো আসলে কয়টা পেরেছো, নিজেদের সেলফ জাজমেন্টই করতে হবে এখন যেহেতু পরিস্থিতি এরকমের। এরপরে যে ক্রিটিভ কোশ্চেনটা দিয়েছি যদি করে থাকো তোমরা, পিকিউ আর 3টি মৌল যাদের ইলেকট্রন বিন্যাস যথাক্রমে এটা দেয়া আছে। আর ইলেকট্রন সংখ্যা, পি হলো হ্যালোজেন গ্রুপের সবচেয়ে হালকা মৌল, হ্যালোজেন গ্রুপের হালকা মৌল কি, ফ্লোরিন, কারণ সবচেয়ে উপরের মৌলটা ফ্লোরিন। তার মানে পি যদি ফ্লোরিন হয়, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হলো 9, আর তাহলে কিউ এর পারমাণবিক সংখ্যা হবে কত, 9 বিয়োগ 4 মানে কি 5, আর আর এর পারমাণবিক সংখ্যা হবে কত, 9 বিয়োগ 5 মানে 4। তার মানে ফ্লোরিন, আর 5 যদি বলো তাহলে বোরন, আর 4 কার কার্বন, পারমাণবিক সংখ্যা 4 কার বেরিলিয়ামের। তাহলে পি ও কিউ দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন, এখানে পি বলেছে কাকে, পি হলো গিয়ে ফ্লোরিন, আর কিউ, কিউ বলেছি কাকে, এটা বোরন। তার মানে ফ্লোরিন এবং বোরনের কথা বলা হচ্ছে। তাহলে কোশ্চেনটা তো তোমাদের কাছে লেখা আছে, এখন দেখো সবটা। হ্যালোজেন গ্রুপের সবচেয়ে হালকা মৌল হলো ফ্লোরিন, তাই পি হলো ফ্লোরিন, এবং কিউ ইলেকট্রন সংখ্যা হবে 9 বিয়োগ, কারণ ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9, 9 বিয়োগ 4 সমান 5, অর্থাৎ কিউ হলো কি বোরন। তাহলে বোরন এবং ফ্লোরিন দ্বারা গঠিত যে বন্ধন দেখানো হলো, আমরা বলেছিলাম যদি অধাতু হয় বন্ধন গঠন করার ক্ষেত্রে প্রথমে ইলেকট্রন বিন্যাস করবে, ইলেকট্রন বিন্যাস করার পরে দেখবে সর্বশেষ শক্তি স্তরে যদি 1 থেকে 3 পর্যন্ত ইলেকট্রন থাকে তারা ধাতু মানে আয়নিক বন্ধন গঠন করবে, আর যদি 3 এর অধিক মানে 4 থেকে 7 পর্যন্ত ইলেকট্রন থাকে তারা অধাতু, আর অধাতু হলে আয়নিক বন্ধন গঠন করবে। এখানে বোরনের 5 ইলেকট্রন বিন্যাস করলে এটা হলো বোরনের শেষ শক্তি স্তরে 3টা ইলেকট্রন, তার নিয়ম অনুসারে বোরন ধাতু হওয়ার কথা। তোমাদের বলেছিলাম শুধুমাত্র বোরন আর বেরিলিয়াম, হাইড্রোজেন, হাইড্রোজেন, বোরন, বেরিলিয়াম এই 3টা মৌল আছে যাদের শেষ শক্তি স্তরে পারমাণবিক সংখ্যা 1 থেকে 3 এর মধ্যে থাকলে এরা অধাতু, মানে এরা আয়নিক যৌগ গঠন করে না বা ইলেকট্রন ত্যাগ করে না। তাহলে বোরন সেটা একটা ব্যতিক্রম ধর্মী, এই জন্য বোরনকে কি উত্তেজিত করে, বেজোর ইলেকট্রন সর্বোচ্চ কয়টা হয়, 3টা। ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলাম, বেজোর ইলেকট্রন সর্বশেষ শক্তি যে বলেছে অধাতু হলে বেজোর ইলেকট্রন দেখাতে হয়, তাহলে ফ্লোরিনের সর্বশেষ শক্তি বেজোর ইলেকট্রন দেখিয়েছো একটা। তাহলে বোরনের বেজোর ইলেকট্রন 3টা আর ফ্লোরিনের বেজোর ইলেকট্রন হলো একটা, তার মানে একটা বোরনের 3টা বেজোরকে জোড়া বানানোর জন্য 3টা ফ্লোরিন লাগবে, সেটাই লিখেছি দেখো। ইলেকট্রন বিন্যাস হতে বোরনের শেষ শক্তি স্তরে বেজোর ইলেকট্রন হলো 3টি এবং ফ্লোরিনের শেষ শক্তি স্তরে বেজোর ইলেকট্রন হলো একটি। তাই একটি বোরন পরমাণু 3টি ফ্লোরিন পরমাণুর সাথে একটি করে মোট 3টি ইলেকট্রন শেয়ার করে BF3 সমযোজী যৌগ গঠন করে। চিত্রে BF3 এর সমযোজী যৌগের বন্ধন গঠন দেখানো হলো। এটা অনেকবার তোমাদের দেখিয়েছি। প্রথমে বোরন দিবে, তারপরে শেষ শক্তি স্তরে বোরনের 3টা বেজোর ইলেকট্রন দেখালাম, প্লাস ফ্লোরিন দেখালাম। ফ্লোরিনের শেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে কিন্তু একটা বেজোর, বেজোরটা খুব ভালোভাবে খেয়াল করে রাখতে হবে, এই জন্য রেড মার্ক করে দিয়েছি।
এরপরে যেটার ইলেকট্রন মানে বেজোড় সংখ্যা বেশি সেটা প্রথমে এঁকে নিবে। তারপরে কি করব, এই বোরনটা এইটার সাথে এই বেজোড়ের সাথে এসে একবার জোড়া বানাবে, আর একটা ফ্লোরিন এইটার সাথে এসে জোড়া বানাবে, আর একটা ফ্লোরিন এইটার সাথে এসে জোড়া বানাবে। এই যে তিনটে ফ্লোরিন তিনটের সাথে এসে জোড়া বানালো, এই হলো BF3 অণুর বন্ধন গঠন। এরপরটা এই যে আকার এবং আয়নীকরণ শক্তি বা তড়িৎচুম্বকতা একই রকমের হবে কিনা, কখনই একই রকমের হয় না, বিপরীত হয়। শুধু আকার আর ধাতব ধর্ম সমান হয়, বাকি সবগুলো উল্টো হয়। তাহলে ফ্লোরিন, বোরন এবং বেরিলিয়াম ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস করে দেখো সবাই দ্বিতীয় শক্তি স্তর কত 2, মানে তারা সবাই দ্বিতীয় পর্যায়ের মৌল, সবাই দ্বিতীয় পর্যায়ের মৌল। কিন্তু দ্বিতীয় পর্যায়ের হলো ফ্লোরিন কত আমরা জানি, শেষ শক্তি স্তরে s আর p অরবিটাল থাকলে তাদের ইলেকট্রনের সাথে দর যোগ করে গ্রুপ নির্ণয় করতে হয়। তাহলে ফ্লোরিনের s আর p আছে, যোগ করলে 7, সাথে সাথে দর যোগ করলে 17। তাহলে ফ্লোরিন হলো 17 নম্বর গ্রুপের মৌল। বোরনের শেষ শক্তি স্তরে s আর p অরবিটাল আছে, তার মানে যোগ করলে 3, 3 আর দর যোগ করলে 13। তাহলে বোরন হলো 13 নম্বর গ্রুপের মৌল। আর বেরিলিয়ামের শেষ শক্তি স্তরে শুধুমাত্র s অরবিটাল আছে, তার মানে s অরবিটালে যতটা ইলেকট্রন সেটাই গ্রুপ, তার মানে কত 2 নম্বর গ্রুপ। তাহলে সবাই তৃতীয় পর্যায়ের মৌল, কিন্তু ফ্লোরিন হলো 17 নম্বর গ্রুপ, বোরন হলো 13 নম্বর গ্রুপ, বেরিলিয়াম হলো 2 নম্বর গ্রুপের মৌল। তাহলে আমরা জানি কি একই পর্যায়ে, তাহলে পর্যায় সমান একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে তোমার পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, যার কারণে নিউক্লিয়াস একটা করে প্রোটন বৃদ্ধি পায় এবং শক্তি স্তর একটা করে কি ইলেকট্রন বৃদ্ধি পায়। ইলেকট্রন বৃদ্ধি পাওয়ার কারণে, প্রোটন আর ইলেকট্রন বৃদ্ধি পাওয়ার কারণে এদের আকর্ষণ বল বৃদ্ধি পায়। আকর্ষণ বল বৃদ্ধি পাওয়ার কারণে শক্তি স্তরের ইলেকট্রন যেগুলো আছে সেগুলো শক্তি স্তরগুলো নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসে, যার কারণে আকার ক্রমান্বয়ে হ্রাস পায়। অর্থাৎ একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে আকার ক্রমান্বয়ে হ্রাস পায়। তাহলে সর্ববামে কে ফ্লোরিন, এরপরে কে বোরন, এরপরে কি বেরিলিয়াম। তার মানে বেরিলিয়াম হলো সবার বামে, তার মানে আকারের ক্রমটা হবে কি, যেহেতু সর্ববামে ফ্লোরিন, তাহলে ফ্লোরিন আকার সবচেয়ে ছোট, তারপরে বোরন, তারপরে কি বেরিলিয়াম। এই কথাটাই লিখেছি দেখো। একই পর্যায়ের বাম দিক থেকে যত ডান দিকে যাওয়া যায় পরমাণু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা তত বৃদ্ধি পায়, শক্তি স্তরের সমাহারে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। নিউক্লিয়াসের অধিক সংখ্যক প্রোটন এবং বাইরে ঘূর্ণায়মান ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল বেশি হয়, ফলে ইলেকট্রনগুলো শক্তি স্তরের নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসে, মানে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমান্বয়ে হ্রাস পায়। তাহলে এই যে তিনটে মৌল দেওয়া আছে তাদের বাম দিক থেকে ডান দিকের ক্রমে কি, বাম দিক হলো বোরন। বোরন কেন, কারণ বোরন হলো 2 নম্বর গ্রুপে, যার গ্রুপ কম সে বামে, যার গ্রুপ সংখ্যা বেশি সে ডানে। বোরনের এরপরে বোরনের গ্রুপ হলো কত 13, যার কারণে আর ফ্লোরিনের গ্রুপ কত 17, তাহলে ফ্লোরিন সর্ববামে অবস্থিত। তাহলে আকারের ক্রমটা কি, বাম দিক থেকে ডান দিকে গেলে আকার ক্রমান্বয়ে হ্রাস পায়, তার মানে বেরিলিয়ামের আকার সবচেয়ে বড়, তারপরে বোরন, তারপরে ফ্লোরিন। এরপরে বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা বলেছি যে সমযোজী বন্ধন গঠন করার পরে বন্ধনজোড় ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। তবে এই তড়িৎ ঋণাত্মকতা মৌলের একটা কি পর্যাবৃত্ত ধর্ম, এবং এই ধর্মটা পরমাণুর আকারের উপর নির্ভর করে। যার আকার ছোট তার তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, এবং যার আকার বড় তার কম, তার তড়িৎ ঋণাত্মক বেশি, এবং আকার বড় হলে তড়িৎ ঋণাত্মক কমে যায়। তাহলে আকারের ক্রম যদি এভাবে হয় তার তড়িৎ ঋণাত্মকতার ক্রম তার কি উল্টো হবে। বলেছিলাম সবকিছুই উল্টো হয়, শুধুমাত্র ধাতব ধর্মটা সমান হয়। সেটাই বলেছি, পারমাণবিক ব্যাসার্ধ কমলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে, আর পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে তড়িৎ ঋণাত্মকতার মান কমে। মৌলত এটার আকারের ক্রম এটা, তাহলে তড়িৎ ঋণাত্মকতার ক্রম কি তার উল্টাটা হবে, জাস্ট আমরা গ্রেটার দেনটাকে লেস দেন দিয়ে দিচ্ছি। তার মানে বেরিলিয়ামের আকার সবচেয়ে ছোট, বেরিলিয়ামের এখানে যেটা হয়েছে বেরিলিয়ামের আকার সবচেয়ে বড়, তাই এখানে তড়িৎ ঋণাত্মকতা বেরিলিয়ামের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম, মানে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। তার মানে আকার এবং তড়িৎ ঋণাত্মকতার ক্রমও একই হবে না, কারণ কখনই এক হয় না, শুধুমাত্র ধাতব ধর্মটা একই হয়। এবিসি তিনটি মৌল পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে অবস্থিত, যাদের শেষ শক্তি স্তরে 4, 6, 8টা ইলেকট্রন আছে। তার মানে এ মৌলটা কি হবে দেখো, তিনটা শক্তি স্তর যদি হয় তার মানে প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন 4টা, 2, 8, 4, মোট হলো কত 14। 14 কার সিলিকনের। বি মৌল যার তিনটা শক্তি স্তর, তার প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন, 8, 6, 8 আর 2, 10। আর তৃতীয় বা শেষ শক্তি স্তরে কয়টা 6টা, 10 আর 6, 16। 16 কার সালফার। সি এর শেষ শক্তির 8টা ইলেকট্রন আছে, তার প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, 10টা। আর শেষ শক্তি স্তরে আছে 8টা, 10 আর 8, 18। 18 কার আর্গনের, তার মানে সি হলো কি আর্গন। বলেছে বি একাধিক যোজনী প্রদর্শন করে, তাহলে সালফার একাধিক যোজনী প্রদর্শন করে সেটা বলেছে। আবার খেয়াল করো, তৃতীয় পর্যায়ে অবস্থিত, তার মানে 3টে শক্তি স্তর আছে, প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকে, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে তোমার শেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলো দেওয়া আছে। তাহলে 2 আর 8 এর সাথে আর এটা যোগ করবে, তাহলে পাবে এই মৌলটা কি 14 সিলিকন,
2 আর 8 10 আর এই শেষের শক্তি স্তরে 6টা 16, তার মানে কি সালফার 2 আর 8 10, প্রথম দুইটা শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর আছে কয়টা 8টা 18, তার মানে কি আর্গন। তাহলে মৌল হলো বি একাধিক যোজনী প্রদর্শন করে, মানে সালফার একাধিক যোজনী প্রদর্শন করে, মানে কি উত্তেজিত অবস্থায় তার বেজোড় ইলেকট্রন সংখ্যা বেশি। তোমরা যে আগের লেকচারগুলো পড়ে থাকো এগুলো সব প্রশ্ন উত্তর দিয়েছি। মৌল তিনটের ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করো, তার মানে আমার আকার ব্যাখ্যা করতে হবে, আকারের ক্রম যা হবে ইলেকট্রন আসক্তি তার বিপরীত হবে। তাহলে এখন খেয়াল করো, প্রথম যে কোশ্চেনটা সালফারের ইলেকট্রন বিন্যাস করলাম প্রথমে, এরপরে যেহেতু এটা বেজোড় ইলেকট্রন দেখাতে হবে, কারণ যোজনী বেজোড় ইলেকট্রনের উপর নির্ভর করে অধাতু, কারণ সালফারের শেষ শক্তি স্তরে 6টা ইলেকট্রন আছে, তার মানে অধাতু হলে বেজোড় ইলেকট্রন দেখাবো। এই যে বেজোড় ইলেকট্রন দেখলাম, পি অরবিটালে জানি 6টা ইলেকট্রন থাকে, কয়টা ভাগে ভাগ হয় 3টে ভাগে, পি এক্স পি ওয়াই পি জেড। তাহলে 3px 3py 3pz, 4টা ইলেকট্রন, প্রথমে 2টা পরে একটা একটা, তাহলে স্বাভাবিকভাবে বেজোড় কয়টা 2টা। এরপর যখন উত্তেজিত করি তখন এই যে px এর যে জোড়াটা আছে জোড়াটা ভেঙে কি dxy অরবিটাল প্রবেশ করে। আমরা জানি d অরবিটালে কয়টা ভাগ 5টা, একটা xy একটা yz একটা zx, x স্কয়ার মাইনাস y স্কয়ার, একটা হলো z স্কয়ার। তাই এখানে p এর জোড়াটা ভেঙে গিয়ে dxy প্রবেশ করে, এখন বেজোড় কয়টা 4টা। আরেকবার উত্তেজিত করলে এই যে s এর জোড়াটা আছে এই জোড়াটা ভেঙে গিয়ে কি xy এর পরের অরবিটালটার নাম কি yz, তার উপরে প্রবেশ করবে। তাহলে এরপরে সর্বশেষ শক্তি ছাড়া আর কোনো বেজোড় ইলেকট্রন নেই, যার কারণে আর বেজোড় ইলেকট্রন সংখ্যা বাড়াতে পারবে না। তাহলে অণু গঠনকালে কোনো একটা মৌলের পরমাণু অন্য পরমাণুর সাথে একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে। তাহলে স্বাভাবিক অবস্থায় সালফার বেজোড় 2টা, মানে কি 2টার সাথে যুক্ত হতে পারে, এই জন্য যোজনী 2। উত্তেজিত করলে প্রথমে হয় 4টা পরে হয় 6টা, তার মানে প্রথমে 4টা পরমাণুর সাথে যুক্ত হতে পারবে, পরে আরেকবার কি 6টা পরমাণুর সাথে যুক্ত হতে পারবে, তার মানে সালফারের যোজনী 2 4 6, সেই ব্যাখ্যাটাই দিয়েছি। বেজোড় ইলেকট্রন সংখ্যা 2টি, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় সালফার একটি পরমাণু অন্য একটি মৌলের 2টি পরমাণুর সাথে যুক্ত হতে পারে, তাই সালফারের যোজনী 2। আবার উত্তেজিত অবস্থায় সালফারের সর্বশেষ শক্তি স্তরে বেজোড় ইলেকট্রন 4টি ও 6টি, অর্থাৎ উত্তেজিত অবস্থায় এস এর একটি পরমাণু অন্য মৌলের 4টি ও 6টি পরমাণুর সাথে যুক্ত হতে পারে, তাই সালফারের যোজনী 2 4 6। এখানে পুরো উত্তরটা দেওয়ার উদ্দেশ্য হলো তোমরা যদি পড়ে থাকো তাহলে উত্তরটা এখানে মিলে নিবে, আর না করে থাকলে অন্তত এখানে দিয়ে মুখস্থ করে নিবে, আর এছাড়া কোনো উপায় নেই। পরের কোশ্চেনটা আকার অনুসারে সাজাবো, পারমাণবিক সংখ্যা তো দিয়েছি, এটা সিলিকন সালফার আর্গন পারমাণবিক সংখ্যা থেকে ইলেকট্রন বিন্যাস করবে। ইলেকট্রন বিন্যাস করে দেখো সবগুলোই হলো কি তৃতীয় পর্যায়ের মৌল। তৃতীয় পর্যায়ের মৌল হওয়ার কারণেও সিলিকন হলো কত 14 নম্বর গ্রুপের, কারণ শেষ শক্তি হচ্ছে এসআর পি অরবিটাল থাকার কারণে এই এসআর পি এর ইলেকট্রন যোগ করে 10 যোগ করতে হয়েছে 14, এসআর পি থাকার কারণে মোট ইলেকট্রন কয়টা 6টা, তার সাথে 10 যোগ করবে নিয়মের 16, এসআর পি থাকার কারণে 10 যোগ করবে, তাহলে 6 দিয়ে 8 আর 10 18। সেটাই বলেছি যে এরা তৃতীয় পর্যায়ের মৌল, এবং সিলিকন 14 নম্বর গ্রুপে, সালফার 16 নম্বর গ্রুপে, আর্গন 18 নম্বর গ্রুপের মৌল। আমরা জানি কি একই গ্রুপ একই পর্যায়ের যদি হয়, একই পর্যায়ের হয় তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে তাদের আকার ক্রমান্বয়ে হ্রাস পায়। কেন একটু আগে বলেছি আকার ক্রমান্বয়ে হ্রাস পায়, সেই অনুসারে আর্গনের আকার সবচেয়ে ছোট, তারপরে সালফারের আকার, তারপরে সিলিকনের আকার। আকারের ক্রম যেটা হবে ইলেকট্রন আসক্তির ক্রম তার কি বিপরীত হবে, তার মানে আকার আর্গনের সবচেয়ে কম, তার মানে আর্গনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, এই কথাটাই আমরা লিখব। একই পর্যায়ের বাম দিক থেকে যত ডান দিকে যাওয়া যায় পরমাণু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা তত বৃদ্ধি পায় এবং শক্তি স্তরে সমহার ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। নিউক্লিয়াসের অধিক প্রোটন এবং বাইরে গুণামান ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল বেশি হয়, ফলে ইলেকট্রনগুলো শক্তি স্তর নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসে, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ ক্রমান্বয়ে হ্রাস পায়। উদ্দীপকের মৌল তিনটির মধ্যে বাম থেকে ডান দিকের ক্রম এটা, তাহলে আকারের ক্রম হবে কি ডান দিকের আকারটা সবচেয়ে কি ছোট, তো সেটি দেওয়া আছে দেখো, তার মানে বাম দিকের আকারটা বড়। এরপরে আমরা জানি কি ইলেকট্রন আসক্তি যদি সাজাতে বলছে সংখ্যাটা লিখবে, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে, গ্যাসীয় বানানটা হয়তো ভুল আছে, গ্যাসীয় পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। ইলেকট্রন আসক্তি একটা পর্যাবৃত্ত ধর্ম, ইলেকট্রন আসক্তি পরমাণুর আকারের উপর নির্ভর করে, আকার যত ছোট হয় পরমাণুর ইলেকট্রন আসক্তি তত বৃদ্ধি পায়। তাই উদ্দীপকের মৌলগুলো ইলেকট্রন আসক্তি ক্রম হবে কি, যেটা আর্গনের আকার সবচেয়ে ছোট তাই আর্গনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। পরের কোশ্চেনটা ছিল যে ম্যাগনেসিয়াম, শেষের কোশ্চেনটা 4 যেটা ছিল ম্যাগনেসিয়াম এবং সালফার কিভাবে বন্ধন গঠন করে, কারণ সালফারের সাথে বন্ধন গঠন করার কথা বলতেছে ম্যাগনেসিয়ামের সাথে। তাহলে ম্যাগনেসিয়াম 12 পারমাণবিক সঙ্গে ইলেকট্রন বিন্যাস করবে, সালফার ইলেকট্রন বিন্যাস করবে। সালফার যেহেতু এটা অধাতু তাহলে বেজোড় ইলেকট্রন দেখাতে হবে। আবার এখানে উত্তেজিত করিও না, কারণ উত্তেজিত শর্ত না বলে কখনো আমরা উত্তেজিত করি না।
তাহলে ম্যাগনেসিয়াম হলো শেষ স্তরে 2টা ইলেকট্রন আছে, ম্যাগনেসিয়াম হলো ধাতু, সালফার শেষ স্তরে 6টা ইলেকট্রন অধাতু, অধাতু হওয়ার কারণে বেজোর ইলেকট্রন দেখিয়েছো, বেজোর হলো 2টা। যেহেতু ধাতু আর অধাতু আয়নিক বন্ধন গঠন করবে, ম্যাগনেসিয়াম শেষ শক্তি স্তর থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করবে এবং সালফার ওই 2টা ইলেকট্রন গ্রহণ করবে। ম্যাগনেসিয়াম 2টা ছেড়ে দেওয়ার কারণে ম্যাগনেসিয়াম প্লাস আয়ন হবে এবং সালফার ওই 2টা গ্রহণ করার কারণে কি 2টা মাইনাস আয়ন হবে। এই প্লাস আর মাইনাস এর মধ্যে আকর্ষণ বল হবে এবং আকর্ষণ বলের মাধ্যমে যে বন্ধনটা সৃষ্টি হবে সেটা হবে কি আয়নিক বন্ধন। তাই লিখেছে দেখো, ম্যাগনেসিয়াম তার নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল নিয়নের কাঠামো লাভের জন্য যোজতা স্তর থেকে 2টি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন Mg2+ এ পরিণত হয়। জানি যতটা ইলেকট্রন ত্যাগ করে ততটা পজিটিভ আয়নে পরিণত হয়। অন্যদিকে সালফার তার নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল আর্গনের কাঠামো লাভের জন্য যোজতা স্তরে ওই 2টি ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন H2- আয়নে পরিণত হয়। এখানে সালফার 2টি ইলেকট্রন গ্রহণ করে H2- হল। এভাবে সৃষ্ট ক্যাটায়ন Mg2+ এবং অ্যানায়ন H2- পরস্পরের সাথে স্থির বৈদ্যুতিক আকর্ষণে আবদ্ধ হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড আয়নিক বন্ধন গঠন করে এবং এভাবে যে সৃষ্ট যৌগটা সেটাকে বলা হয় কি আয়নিক যৌগ। এরপরে বন্ধন গঠন আমরা দেখাবো। দেখো, ম্যাগনেসিয়াম 2টা ছেড়ে দিল, সালফার 2টা গ্রহণ করলো, যোগ করে দিলে শুধু ইলেকট্রনটা কাটা যাবে, ম্যাগনেসিয়াম প্লাস সালফার, ডান দিকে ম্যাগনেসিয়াম আয়ন প্লাস সালফার আয়ন একত্রিত হলে ম্যাগনেসিয়াম সালফেট। এখন এই বন্ধন গঠনটা দেখালাম। দেখো, ম্যাগনেসিয়ামের প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে 8টা, তৃতীয় স্তরে 2টা, আর সালফারের প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে 8টা, তৃতীয় স্তরে 6টা, 6টার ভিতরে 2টা জোড়া, 2টা বেজোড়। তাহলে এই ইলেকট্রনটা ওকে দিয়ে দিলেও জোড়া হয়ে যাবে, এই ইলেকট্রনটা ওকে দিলে জোড়া হয়ে যাবে। তাহলে ম্যাগনেসিয়াম এই 2টি ইলেকট্রন ওদের বেজোড় 2টাকে দিয়ে দিল, দেওয়ার পরে ম্যাগনেসিয়ামের এই 3 নম্বর শক্তি স্তর আর থাকলো না, 2টা শক্তি স্তর হলো এবং এটা কি হলো Mg2+ হলো। সালফার এই 2টা ইলেকট্রন পাওয়ার পরে তারা কি হলো জোড়া হয়ে গেল, যে জোড়া দেখিয়েছে জোড়া হয়ে গেল এবং 2টা ইলেকট্রন গ্রহণ করার পরে H2- হলো। তাহলে এইভাবে তারা বন্ধন গঠন করে। লাস্ট কোয়েশ্চেনটা ছিল যে বন্ধন গঠন করার সময় যে অষ্টক নিয়ম মানে এমনটা না, অষ্টক নিয়মের ব্যতিক্রম হলেও বন্ধন গঠন করতে পারে, যেটা BF6 বি দ্বারা তোমার তো উদ্দীপকে তো সালফারকে বোঝানো হচ্ছে, তার মানে SF6 মানে সালফার এবং ফ্লুরিনের বন্ধন গঠন করে দেখাও। তাহলে সালফারের পারমাণবিক সংখ্যা 16, কারণ বন্ধন গ্রহণ করতে হলে ইলেকট্রন বিন্যাস করতে হবে, 16 ইলেকট্রন বিন্যাস করেছে। এটা 6টা ইলেকট্রন অধাতু, অধাতু হওয়ার কারণে বেজোড় ইলেকট্রন দেখিয়েছো। এখন কথাটা হলো আমরা কেন উত্তেজিত করব, কারণ তোমাকে বলেছে SF6 অর্থাৎ সালফার 6টা ফ্লুরিনের সাথে যুক্ত হতে হবে। সালফার যদি 6টা ফ্লুরিনের সাথে যুক্ত হতে হয় তাহলে সালফারের বেজোড় লাগবে কয়টা? 6টা। স্বাভাবিকভাবে তো সালফারের 6টা বেজোড় পাওনি, এই জন্য আমরা প্রথমে উত্তেজিত করলাম, বেজোড় পেলাম 4টা। কিন্তু এই 4টাই হবে না, সালফারের 6টা বেজোড় লাগবে, যেহেতু 6টা ফ্লুরিনের সাথে যুক্ত হওয়ার কথা বলেছে কোশ্চেনে। এই জন্য আরেকবার আমরা উত্তেজিত করে সালফারের 6টা বেজোড় ইলেকট্রন বের করে নিলাম। আর ফ্লুরিনের পারমাণবিক সংখ্যা 9, 9 এর হলো শেষ শক্তি স্তরে যেহেতু 7টা ইলেকট্রন আছে বেজোড় অধাতু, তাহলে বেজোড় ইলেকট্রন দেখালাম একটা। তাহলে সালফারের 6টা বেজোড় আছে, ফ্লুরিনের বেজোড় কয়টা? একটা। তাহলে একটা বেজোড় এক একটা বেজোড়কে কি জোড়া বানাবে, এই জন্য একটা সালফারের জন্য 6টা ফ্লুরিন লাগবে, সেটাই দেখো লিখেছি। তাহলে বলবে কি সালফারের শেষ শক্তি স্তরে বেজোড় ইলেকট্রন হলো 6টি এবং ফ্লুরিনের শেষ শক্তি স্তরে বেজোড় ইলেকট্রন 1টি। তো একটি সালফার পরমাণু 6টি ফ্লুরিন পরমাণুর সাথে একটি করে মোট 6টি ইলেকট্রন শেয়ার করে SF6 সমযোজী বন্ধন গঠন করে। তাহলে এখানে দেখো সালফারের প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে 8টা, তৃতীয় স্তরে 6টা ইলেকট্রনের 6টাই দেখো বেজোড়, যোগ ফ্লুরিনের প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে 7টা, 3টে জোড়া, একটা বেজোড়। এবং আগে 6টা ইলেকট্রন কেন, কারণ 6টা বেজোড়কে জোড়া বানানোর জন্য 6টা ফ্লুরিন লাগে। এরপরে এই ফ্লুরিনটা এইটার সাথে এসে একটা জোড়া বানাবে, আরেকটা এটাকে জোড়া বানাবে, এটাকে একবার জোড়া বানাবে, এরকম 6 জায়গায় এসে 6টা জোড়া বানাবে, সেটা দেখো। তাহলে সালফারটাকে প্রথমে এঁকে নিবে, সালফারের যে 6টা বেজোড় আছে 6টা বেজোড়ের সাথে 6টা ফ্লুরিন পরমাণু এভাবে অ্যাটাচ করে দিবে। এই হলো SF6 এর বন্ধন গঠন। তাহলে আগামী দিন থেকে তোমাদের মোটামুটি আমরা ক্রিয়েটিভ কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব শীট থেকে। তো শীটের গুলো যাদের কাছে শীট আছে তারা অবশ্যই শীটগুলো রেখে নেবে, নিয়ে তারপরে সলভ করাবো। এবং যেগুলো পিছনে আমি দিয়েছি এগুলো অন্ততপক্ষে ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলেই হবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।